এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের শিশা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আজ অর্থির গায়ে হলুদ। অর্থিদের বাসা মেহমানে পরিপূর্ণ হয়ে আছে। সেদিন পলাশের বাবা মা 2 সপ্তাহ পরে ডেট ফিক্স করে বিয়ের জন্য। সারা গতকাল থেকে অর্থিদের বাসায় বিয়ে উপলক্ষে থাকতে এসেছে। একজন পরিবারের সদস্যের মতো সেও বিয়ের কাজে টুকিটাকি হেল্প করছে। সন্ধ্যার দিকে হলুদের অনুষ্ঠান শুরু হয়। অর্থিদের বাসাতে হলুদের আয়োজন করা হয়েছে। সারার পরিবারকে ইনভাইট করা হয়েছে। অর্থি আজ পুরো হলুদ রঙের শাড়ি পরেছে, সাথে আর্টিফিশিয়াল ফুলের গহনাও পরেছে। সারাও তাই পরেছে, তবে তার শাড়ির রং ভিন্ন। তার শাড়ির রংটা হালকা কমলা রঙের। স্টেজে অর্থির পাশে সারা বসে আছে। একে একে সবাই অর্থিকে হলুদ ছোঁয়া দিচ্ছে আর মিষ্টি খাইয়ে দিচ্ছে, আর সারা পাশে বসে বসে দেখছে সব। মাঝে মাঝে সে অর্থির সাথে ছবি তুলছে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। তখন অর্থির ফোনে হঠাৎ পলাশের মেসেজ এলো। সে মেসেজ ওপেন করে দেখলো যে পলাশ লিখেছে, অর্থি, তোমার হলুদের ছবি পাঠাও, একটু দেখবো। তোমার ছবি, অ্যারেঞ্জমেন্টের ছবি, পরিবারের সব সদস্যের ছবি পাঠিয়ে দিও। আমার তো দেখতে ইচ্ছা করছেই, আবার আম্মুরও বলে দেখতে ইচ্ছা করছে। আমার এখানকারও ছবি পাঠাবো তোমাকে। পলাশের মেসেজ দেখে অর্থি মুচকি হাসলো। ফোনটা এগিয়ে সারার কাছে দিয়ে বলল, মেসেজটা দেখ। সারা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে অর্থির কাছ থেকে ফোনটা নিয়ে মেসেজ দেখলো। পলাশের মেসেজটা দেখে সে মুচকি এসে অর্থিকে বলল, আচ্ছা, আমি ছবি তুলে দিচ্ছি, তুই একটু ভালো করে পোস্টটা দিস তো। অর্থি মৃদু হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সারা অর্থির ফোন নিয়ে বেশ কয়েকটা ছবি তুলে অর্থির পাশে বসলো। সারার তোলা ছবিগুলো সিলেক্ট করে পাঠাতে গিয়ে আবারও কি চিন্তা করে অর্থির ছবিগুলো পাঠালো না। সে সারাকে বলল, সারা চল, তোর সাথে একটা সেলফি তুলি। তুই আগে পলাশ ভাইকে ছবিগুলো পাঠিয়ে দে, তারপর তুলিস। আমাদের দুজনের ছবিও পাঠাবো। সারা ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলো, ভাইয়া তো ছবি চেয়েছে, আমার নাম। অর্থি জোর করে সারার হাত ধরে টেনে ফোনের ক্যামেরা অন করতে করতে বলল, বলেছে পরিবারের সদস্যদেরও ছবি দিতে, সেই হিসেবে তোর ছবিও পাঠানো উচিত। আচ্ছা নে, তো অর্থি মুচকি হেসে তার আর সারা দুটো ছবি তুলে পলাশকে তাদের সব ছবি পাঠিয়ে দিল। আরিশ মেহমানদের খাওয়া দাওয়ার দিকে দেখভাল করছে। পলাশের হলুদের অনুষ্ঠান পলাশদেরই বাসায় করা হয়েছে। পলাশের বিয়ে উপলক্ষে আরিশের মা আর আরিশের ছোট বোন তুলি রাজশাহী থেকে ঢাকায় এসেছে। তারা আরিশের ফ্ল্যাটেই থাকছে। অর্থির পাঠানো ছবিগুলো হাসি মুখে দেখছিল পলাশ। সবার শেষের ছবিটা দেখে সে মুচকি হেসে আরিশকে নিজের কাছে ডেকে বলল, আরিশ, এখানে বসতো, একটা ছবি দেখাবো। আরিশ পলাশের পাশে বসতে বসতে বলল, কি ছবি দেখাবি? তাড়াতাড়ি দেখা, ওদিকটায় কিছু কাজ পড়ে আছে। আরিশের ব্যস্ততা দেখে পলাশ বলল, ভাই শান্ত হ, তুই কাজ না করলেও কেউ না কেউ তো করেই নিবে। তুই জাস্ট শান্ত হয়ে ছবিটা দেখবি। বলে সে আরিশের দিকে নিজের ফোনটা এগিয়ে দেয়। আরিশ পলাশের কাছ থেকে ফোন নিয়ে দেখলো অর্থি আর সারার একটা ছবি। সেই ছবির থেকে ভুরু কুঁচকে তাকিয়ে বলল, এই ছবি দেখার জন্য তুই আমাকে এখানে বসালি? এই ছবি আমাকে দেখিয়ে কি হবে?
ভাবির ছবি তুই দেখবি, আমি দেখে কি করব? পলাশ মুখ দিয়ে বিরক্তি সূচক একটা আওয়াজ বের করে বলল, অর্থির ছবি তোকে দেখে কি হবে? তুই ওর পাশে মেয়েটাকে দেখ। আরিশ ফোনের স্ক্রিনের উপর থেকে চোখ তুলে তাকিয়ে বলল, সারার ছবি দেখে আমার কি হবে? আজীব তো। পলাশ এবার আরিশের মাথায় কাটটি মেরে বলল, বেটা, তুই এত ফালতু লোক কেন রে বলতো? আরিশ বিস্ময় নিয়ে বলল, ফালতু বললি কি কারণে? এই কারণে যে সারার মতো এত সুন্দর একটা মেয়েকে তুই দেখেও না দেখার বান করলি। তুই জানিস তোকে আর সারাকে পাশাপাশি একসাথে কত ভালো লাগে? পলাশের কথা শুনে আরিশ রেগে পলাশের ফোনটা রেখে বসা থেকে উঠে বলল, পলাশ, তোর মাথা কি খারাপ? নীরার ব্যাপারটা জানার পরও তুই সারার সাথে আমাকে একসাথে করছিস কোন সেন্সে? তুই যে অসৎ সঙ্গে পড়েছিস তা খুব শীঘ্রই জানবি আরিশ। মীরা কেমন তা তুইও জানিস, আমিও জানি। বলে কয়েক সেকেন্ড চুপ থেকে সে আবারও বলল, একটা অ্যাডভাইস দিই, সময় থাকতে ওই রাস্তা থেকে চলে আয়, কারণ ওই রাস্তায় কষ্ট আর দুঃখ ছাড়া আর কিছুই পাবি না। আরিশ রেগে আবারও বলল, তুই যা বলছিস একবারও ভেবেচিন্তে বলছিস? নীরা আমাকে কষ্ট দিবে কেন, আর ধোকাই বা কেন দিবে? পলাশ অন্যদিকে তাকিয়ে বলল, জানি না কেন দিবে, বাট এটা জানি যে ওর সাথে তুই সেটেল হলেও খুশি থাকতে পারবি না। তোর মতে সারার সাথে তাহলে সেটেল হলে খুশি হতে পারবো? কোর্স, নো ডাউট। সারাকে তুই চিনিস শুধু 2 সপ্তাহ, আর একদিনে তুই ওর ব্যাপারে এত শিওর হয়ে গেলি। আর নীরাকে আমি যেদিন থেকে চিনি তুই সেদিন থেকে চিনিস, তারপরও একথা বলতে পারলি? মানুষ চিনতে তুই ভুল করিস, আমি না। আরিশ আরো কিছু বলতে যাবে, কিন্তু তার আগে তুলি এসে বলল, কি হলো বউ ব্রাদার্সরা, কি ব্যাপারে কথা কাটাকাটি হচ্ছে? আরিশ কোনো জবাব না দিয়ে পলাশের দিকে গরম চোখে তাকিয়ে চলে গেল। তা দেখে তুলি পলাশকে জিজ্ঞেস করলো, কি হলো পলাশ ভাই, ভাইয়া আমার রেগে চলে গেল কেন? পলাশ স্টেজ থেকে উঠতে উঠতে বলল, তোকে অত জানতে হবে না, তুই ছোট মানুষ, বড়দের ব্যাপারে নাক গলাবি না। বলে সে নিজের রুমে চলে গেল। তুলি এমন পাত্তা না পেয়ে ভেঙচি কেটে বলল, খুব বড় বুড়ো হয়েছে দুজন। প্রায় মিনিট 20 কাঁদার পর অর্থি কবুল বলল। তাকে কবুল বলাতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে সবাইকে, বিশেষ করে অর্থির মা আর সারার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। অর্থির মা তো এক মুহূর্তের জন্য ভেবে নিয়েছিল হয়তো অর্থি বিয়েটা করবে না, তবে ওনার ভাবনাকে ভুল প্রমাণিত করে যখন অর্থি কবুল বলল, তখন ওনার ঠোঁটে হাসির রেখা ফুটে উঠেছিল। অর্থের কবুল বলা শেষে তাকে স্টেজে এনে পলাশের পাশে বসানো হয়। দুজনকে এখন বেশ হাসি খুশি দেখাচ্ছে। সারা স্টেজের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে অর্থি আর পলাশকে একসাথে দেখে মনে মনে ক্ষুদ্র স্বপ্ন বুনছে। মন মতো এক জীবন সঙ্গী পাওয়ার দোয়া করছে মনে মনে। হঠাৎ কারোর কণ্ঠস্বর শুনে চমকে পাশ ফিরে তাকায় সে। তার পাশে এসে মাত্রই দাঁড়ালো আরিশ। আরিশকে দেখে সে মৃদু হেসে চোখ জোড়া আবারও স্টেজের উপরে নিবদ্ধ করলো। সারার ভাবভঙ্গি দেখে আরিশ মুচকি হেসে ফিসফিসিয়ে বলল, দোয়া করে দিলাম যাতে আপনিও আপনার মন মতো জীবন সঙ্গী পান। আরিশের কথা কানে পৌঁছানো মাত্রই সারা বিস্ময় নিয়ে আরিশের দিকে তাকায়। আরিশ তখনও সামনের দিকে তাকিয়ে আছে, তবে সারা পাশ দিয়ে দেখে বুঝতে পারলো আরিশের ঠোঁটের কোণে মিষ্টি এক হাসি। আরিশকে দেখে নিজের
চমকিত ভাবটা গোপন করে সারা আবারও সামনের দিকে তাকালো। দুজনেই খানিকটা সময় চুপ থাকলো, তবে দুজনেরই নীরবতাটা বেশিক্ষণ রাখতে দিল না আরিশ। সে এবার পাশ পেরিয়ে সারার দিকে তাকিয়ে বলল, এত সুন্দর একটা দোয়া করে দিলাম, তার বদলে একটু থ্যাঙ্কস তো আশাই করতে পারি। সারাও এবার পাশ ফিরে মুচকি হেসে বলল, থ্যাঙ্কস, বাট আপনি জানলেন কি করে এই ব্যাপারটা? ঠোঁটে অবস্থিত হাসিটা আরো বিস্তৃত করব আরিশ বলল, ফ্রেন্ড হয়ে ফ্রেন্ডের মনের কথা জানবো না, এটা কি করে হতে পারে? ঠোঁটে অবস্থিত হাসিটা আরো বিস্তৃত করে আরিশ বলল, তা অবশ্য ঠিকই বলেছেন। সারা আবারও ভুবন ভোলানো সেই মুচকি হাসি দিয়ে বলল, হায়, এই হাসিটা একদম বুকে লাগে, বুঝলেন? আমি মিঙ্গেল না হলে আপনার এই হাসির উপর যে কতবার ফিদা হতাম, তাই এমন হাসিটা আর দিবেন না। এই হাসিটা আপনার কল্পনার সেই মানে বাস্তব হতে চলছে, সেই জীবন সঙ্গীর জন্য সংরক্ষণ করে রাখুন। আমি ভাই সুস্থ মানুষ, এখন আপনার এই হাসি দেখে হার্টের পেশেন্ট হতে চাই না। সারার ঠোঁটে হাসিটা দেখে আরিশ নিজের বুকের বাম পাশে হাত দিয়ে বলল। সারা আরিশের কথা শুনে এবার একটু শক্ত করে হেসে দেয়। আরিশের নজর এখানে সারার ওপর নিবদ্ধ। সারা এবার হাসি থামিয়ে কোনরূপ ভাবনা চিন্তা ছাড়াই বলল, আচ্ছা, কোনোদিন কি আমার এই হাসিটার কারণ হতে পারবেন আপনি? আরিশ মুচকি হেসে বলল, কেন নয়? আপনার এই হাসির কারণ হতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করব। তাহলে হয়ে যান না এই হাসির কারণ? তাহলে সুযোগ দিন। দিয়ে দিলাম। বলে সারা আরিশের দিকে একভাবে তাকিয়ে থাকে। হঠাৎই তুলির আওয়াজে দুজনে ততষ্ট হয়ে যায়। দুজনেই মনে হয় এতক্ষণে কল্পনার জগতে বিরাজ করছিল, কেউই হয়তো খুশি ছিল না। তুলির ডাকে দুজনে বুঝতে পারলো যে এতক্ষণ কি ভুলভাল বকছিল দুজনে। এই ঘটনায় দুজনে বেশ অপ্রস্তুত হয়ে পড়ে, সাথে সারা বেশ লজ্জায় পড়ে যায়। সে আরিশের কাছ থেকে নজর চুরি করে পাশ ফিরে বলল, আই এম সরি, এক্সট্রিমলি সরি। আরিশ অপ্রস্তুত হয়ে বলল, আই এম অলসো সরি, প্লিজ কিছু মনে করবেন না আমার কথায়। সারার কথা না বাড়িয়ে আরিশকে পাশ কাটিয়ে চলে যায়। সারা চলে যাওয়ার সাথে আরিশ চোখ মুখ কুচকে নিজের মাথায় নিজেই একটা গাঁটটি মেরে বলে, বেটা, তোর হয়েছিলটা কি? কি সব বলছিলি? সারা শুধু তোর ফ্রেন্ড হয় আর কিছু না, অথচ তুই ওর সাথে এমন ভাবে কথা বলছিলি যেন না। থাক থাক, আর বলতে হবে না। আমার এসব কথা শুনে কি না কি মনে করছে সারা আল্লাহই জানে। এখন ওর মুখোমুখি হতেও তো কেমন লাগবে। উফ, গাধা একটা। সারা কমিউনিটি সেন্টারের এক রুমে এসে চেয়ারে বসে বসে হাঁপাতে লাগলো। আজ বড়ই লজ্জাকর একটা পরিস্থিতিতে সে পড়েছে। একটা শুকনো ঠোক গিলে বিড়বিড় করে বলতে লাগলো, সে ছাড়া তুই ওসব কথা বললি কি করে? আচ্ছা, কিছুক্ষণের জন্য কি আমি আমার হুঁশ বুদ্ধি সব হারিয়ে ফেলেছিলাম নাকি? এখন আরিশের সামনে যেতেও তো অকওয়ার্ড ফিল হবে। ধ্যাত, সারা বাসায় ফিরেছে বেশ কিছুক্ষণ হলো। তার মাথার থেকে আরিশের ব্যাপারটা আপাতত চলে গিয়েছে। এখন তার মাথায় কাজ করছে অর্থী ওখানে কি করছে। একা একা ভয় তো পাচ্ছে না। এসব ভেবেই সারার মধ্যে বেশ অস্থিরতা কাজ করছে। ফোনটা হাতে নিয়ে সে ভাবতে লাগলো, আচ্ছা অর্থে কি একবার কল করবো? আমার করে কল করা যায় নাকি? কিন্তু ওকে যে খুব দেখতে ইচ্ছে করছে। কাজে যাওয়ার সময় কত কান্না করছিল, এখন কি করছে কে জানে। বলে হাতে থাকা ফোনটা টেবিলে রেখে মাত্রই বিছানায় গা এলিয়ে দিল সে। অমনি মেসেঞ্জারের কলের আওয়াজে চমকে উঠল সে।